আমাদের তিনজনের সংসারে ৫ থেকে ৬ হাজার টাকার বাজার দিয়ে সারা মাস আমরা কিভাবে চালাই। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির এই সময়ে আদৌ কি এই টাকার মধ্যে সংসারটা চালানো সম্ভব? তাছাড়া বাসার অন্যান্য খরচ, আবার যখন মেহমান আসে সবটা কিভাবে ম্যানেজ করি, সেই সব কিছুই বলবো আজকের ভিডিওতে। তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুরো মাসে সংসারের কি কি বাজার সদাই লাগবে সেগুলোই কেনাকাটা করতে আজকে বের হয়েছি। হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় বলল নিচে নামতে, তার জন্য রাত হয়ে গিয়েছে। তাই এই সময় আর দূরে যাইনি, বাসার কাছে যে বাজার থেকে শুকনো বাজারগুলো করি সেখানেই চলে আসলাম। আমাদের বাসার যেই প্রয়োজনীয় শুকনো বাজারগুলো লাগে সেগুলো আমরা এখান থেকেই করে থাকি, কারণ এটা বড় একটা মুদিখানার দোকান, আর এখানে কিন্তু সব জিনিসের পরেও এক্সট্রা করে আলাদা করে একটা ডিসকাউন্ট দেওয়া হয়। তার জন্য খরচটা প্রায় অনেকটাই কমে যায়। অন্যান্য দোকানগুলোতে কিন্তু এই ডিসকাউন্টটা পাওয়া যায় না। এখানে কিন্তু প্রতিটা পণ্যের উপরই ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। এখান থেকে সব বাজারগুলো করার কারণে কিন্তু অনেকটা টাকা সাশ্রয়ও হয়। যেহেতু পুরো মাসের সংসার খরচের একটা বাজেট করা থাকে আমাদের, সেজন্য কিন্তু আমরা এভাবে একটু চলি, তার জন্য অনেকটা সাশ্রয়ী পাই। অল্প টাকায় সংসার খরচটা চালাতে কিন্তু আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। আপনাদের আশেপাশে খুঁজলেই কিন্তু এইরকম পাইকারি মূল্যে জিনিস বিক্রি করা হয়, সেই সব দোকানগুলোর খোঁজ পেয়ে যাবেন। সেখান থেকে একবার বাজার করলেই কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তো যে বাজারগুলো করে নিয়ে এসেছি তো সেগুলো এখন সব গুছিয়ে রাখছি। এখানে ছিল কয়েক রকমের ডাল, তার মধ্যে ছিল মসুর ডাল, ছোলার ডাল আর মুগ ডাল। তো মসুর ডালটা আমার এখন তেমন খাওয়া হচ্ছে না, কারণ অ্যালার্জির জন্য। তার জন্য মুগ ডালটা একটু বেশি করে নিয়েছি, তাহলে ওইটা দিয়েই ডাল রান্না করে খাওয়া যাবে। মুগ ডালটা আমি এখানে ৫০০ গ্রামই নিয়েছিলাম, সেই সাথে ছোলার ডালটাও ৫০০ গ্রাম পরিমাণ নিয়েছি, আর নিয়েছি মসুর ডালটা ১ কেজি পরিমাণ। তারপর এখানে ছিল কাজু বাদাম, তো এখানে ছিল ২৫০ গ্রাম পরিমাণ। এই বাদামটা হালকা করে একটু টেলে নিয়ে তারপরে বয়ামে করে রেখে দিই, তাহলে কিন্তু মাঝে মাঝে একটু খিদে পেলেই খাওয়া যায়। যেহেতু আমাদের বাইরে থেকে নাস্তার আইটেম তেমন কেনাই হয় না, তো বাসা তৈরি খাবারগুলোই কিন্তু বেশি একটা খাওয়া হয়। এখন তো বেশিরভাগ সময়ই সকালে নাস্তায় আমাদের রুটি খাওয়া হয়, তার জন্য এখানে ১ কেজির প্যাকেট ২টা নিয়ে নিয়েছি। গত মাসেও আমি ২ কেজি আটা নিয়েছিলাম, তো এটা কিন্তু আমার পুরো মাস চলে গিয়েছে, কারণ প্রতিদিন কিন্তু আর রুটি খাওয়া হয় না। তো মাঝে মাঝে কিন্তু ওটস বা অন্যান্য জিনিসও খাওয়া হয়। তারপর মশলাপাতি অন্যান্য যা জিনিস প্রয়োজন সেইগুলোও কেনা হয়েছে। আর এখানে একটা বোল ছিল মেলামাইনে, তো আমার এটা অনেকদিন ধরেই দরকার ছিল। তো যখন দেখা যায় মেহমান আসে ভাত দেওয়ার জন্য, এরকম একটা বড় সাইজের বোল আমার দরকার ছিল, বাসায় ছিল না। অনেকদিন ধরে কিনবো করেও আলসামি করে কেনা হচ্ছিল না, তাই আমি এইবার এই বোলটা কিনেই নিয়ে আসছি, কারণ আগামী কালকে আমার বাসায় অনেক মেহমান আসবে। তো গত রাতেই কিন্তু আমি বাজার করে নিয়ে আসছিলাম, তো বাজারগুলো আর খুলে রাখা হয়েছিল না, তাই আজকে আমি সকাল সকালে এইগুলো গুছিয়ে রাখছি। বৃহস্পতিবার রাতে আমি এই বাজারগুলো করে নিয়ে আসছিলাম। তো আজকে ছিল শুক্রবার, তো আজকেই কিন্তু আমার বাসায় অনেক মেহমান আসবে, তার জন্য আমার অনেক কিছু রান্নাবান্নাও করতে হবে। তো বাসায় যেহেতু কোনো বাজারও ছিল না, তাই মেয়ের বাবা সকাল সকাল উঠে বাজারে চলে গেল কিছু বাজার সদাই করার জন্য। তো এর মাঝে আমি সব কাজগুলো গুছিয়ে রাখছিলাম। তো কিছু মশলাপাতিও আমি আগে থেকে করে রেখেছি, এতে করে আমার কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো রান্নাবান্নার কাজ তো আমার একা হাতে সবটা করতে হবে। তো আগে থেকে যদি বাজারগুলো করা থাকতো, তাহলে আগের দিনই আমি সব কিছু প্রসেস করে রেখে দিতে পারতাম, তাহলে আজকে আর খুব বেশি একটা প্যারা হতো না। যেহেতু তার অফিস খোলা ছিল, তার জন্য কিন্তু আগে থেকেও সে আমার এই বাজারগুলো করে দিতে পারেনি। তারপর চলে গিয়েছে বাজার করতে। তো বাজার করতে যেহেতু প্রায় অনেকটাই সময় লেগে যাচ্ছিল, তো এইদিকে তো আমি অপেক্ষা করছিলাম কখন আসবে, তো এর মাঝে চলেও আসে। এখন প্রায় 11:30 বেজে গিয়েছে। তো এখন সব কিছু বের করে আমি গুছিয়ে রাখবো, আর আজকে যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন সব কিছু আমি বের করে নিচ্ছিলাম কি কি নিয়ে আসতে দেখার জন্য। যদিও আগে থেকে আমি কিছু জিনিসের নাম বলে দিয়েছিলাম, তো দেখি সেগুলো নিয়ে আসছে কি। তো এখানে 2টা সোনালী মুরগি ছিল, তো এইগুলো বেশ বড় সাইজেরই ছিল। তারপর নিয়ে আসছিল একটা বড় সাইজের ইলিশ মাছ, তো এটা মোটামুটি 700-800 গ্রাম মতো হবে। তো নদীতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়, তো ভরপুর। এই সিজনেও যে ইলিশ মাছের এত বেশি দাম, যা আসলে মধ্যবিত্তদের একেবারে নাগালের বাইরে। বাসায় যেহেতু মেহমান আসবে, তাই তাদের জন্য এই একটা মাছ নিয়ে আসা হয়েছে। তারপর এখানে ছিল গরুর মাংস, তো গরুর মাংসগুলো চিনার মাংস নিয়ে আসতে যে এইবার এত বেশি চর্বি হয়েছে যে মাংসের পরিমাণ একদমই কম ছিল। তো এত পরিমাণে চর্বি ছিল যে মেহমানদের সামনে রান্না করে কিভাবে দিব সেটাই ভাবছিলাম। তারপর এখানে ছিল
রুই মাছ। তো এখানে মিডিয়াম সাইজের 2টা রুই মাছ নিয়ে আসছিল। অন্যান্য সময়ে প্রপার হিসাব করে চললেও কিন্তু যেই মাসে বাসায় কোনো মেহমান আসে সেই মাসে কিন্তু আর অতটাও হিসাব করে চলা যায় না। বাসায় যেহেতু নতুন মেহমান আসবে, তো তারা আগে কখনো আমার বাসায় আসেনি, তার জন্য যতটুকু পেরেছি ততটুকু একটু বাজার করার চেষ্টা করেছি। মেহমান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, তো তাদেরকে আপ্যায়ন করতে পারলেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে গলদা চিংড়ি মাছ নিয়ে আসছিল। তো এখানে কিছু সাইজ ছিল বড়, তারপরে কিছু ছোট সাইজও দিয়ে দিয়েছে। তো দামটা কিন্তু বড় সাইজের দামই নিয়েছে, কিন্তু ছোট সাইজও ঢুকিয়ে দিয়েছে। তো মেয়ের বাবা তো দেখতে পায়নি। তারপর যখন বলছিলাম তাই সে বলছিল যে এইভাবে ঠকিয়ে দিয়েছে, কারণ তার কাছ থেকে নাকি বড় চিংড়ি মাছের দামই রেখেছে, কিন্তু এইরকম অনেকগুলো ছোট মাছও এর মধ্যে দিয়ে দিয়েছে। তারপর এই যে রুই মাছগুলো নিয়ে আসছিল, তো এইগুলো সবগুলো আমি এখন ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এই মাছগুলো সবসময় বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়, তারপরে কিন্তু বাসায় নিয়ে এসে সেগুলো ভালো করে ধুয়ে আমি রক্ত পানিটা ফেলে তারপর আমাদের প্রয়োজন মতো ছোট ছোট প্যাকেট করে রেখে দিই। এতে করে মাছের টেস্টটাও কিন্তু অনেক ভালো থাকে, একটুও নষ্ট হয় না। তো সব বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে যা যা রান্না করব সেগুলো বের করে নিয়েছি। তো এখানে বড় সাইজের একটা মোরগ ছিল, তো সেটা আমি কেটে কুটে ধুয়ে রেখেছি। আর এখানে কিছু মাছের পিস নিয়েছি। তো এটা তরকারি দিয়ে রান্না করব, তার জন্য লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে এখন পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখন মাছটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো সব ভেজে নিব। মাছটা ভাজতে দিয়ে আমি পাশের চুলাতেও মাংসটা বসিয়ে দিলাম। তার জন্য প্রথমে আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো কিন্তু আগে থেকে আমি করে রেখেছিলাম। এখানে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম মশলা দিয়েছি। তার ভিতরে দিয়েছি বাটা মশলাগুলো। তো এর ভিতরে ছিল আদা, রসুন, শুকনো মরিচ, জিরা। তো সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষানোটা একটু ভালো করে হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানিও দিয়েছি। এইদিকে মাছের পিসগুলো আমি একটা পাশ খুব ভালো মতো ভেজে নিয়ে আবার উল্টে দিলাম অপর পাশটা হওয়ার জন্য। তো মশলাটাও কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। তো তেলটা ওপরে উঠে এসেছে। এই সময় আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। এই কাজটা আমি একটু সময় নিয়েই করব, তাহলে কিন্তু মাংসটা খেতে আরো বেশি ভালো হবে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো নামাজের টাইমও হয়ে যাচ্ছে। তো মেয়ের বাবা মেয়েকে গোসল করিয়ে তারপর রেডি করে দিচ্ছিল, ওরা নামাজে যাবে। আর এর মধ্যে আমি তাড়াহুড়ো করে রান্নাও করে নিচ্ছিলাম। ভাবছিলাম মেহমান এসে দুপুরের খাবারটাই খাবে আমাদের বাসায়, কিন্তু তাদের আসতে একেবারে রাত হয়ে যায়। তার জন্য কিন্তু রান্নাটা করে আমি রেখে দিই। তারা এসে একেবারে রাতের খাবারই খেয়েছে, কারণ তাদের রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, তার জন্য তাদের আসতে অনেক বেশি লেট হয়ে যায়। তো তারা যেহেতু জার্নি করে আসতে, তার জন্য আমি খুব বেশি কিছু রান্না করিনি, কারণ জার্নি করে এসে কিন্তু অতটা খাওয়াও যায় না। এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম আমাদের 3 জনের সংসারে কিভাবে 5 থেকে 6,000 টাকার বাজার দিয়ে সারা মাসটা চালাই। তো সেখানে অনেকেই কমেন্টস করেছেন, তারা জানতে চেয়েছেন তো আমি সব খরচগুলো আসলে কিভাবে ম্যানেজ করি। তারও একটা কারণ আছে, কারণ এই সময় সব জিনিসের দাম এত বেশি, যার কারণে কিন্তু এই অল্প টাকায় কিন্তু সংসার চালানো আসলেই কষ্টকর। তারপরেও যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা একটু বেশি, তাদের কিন্তু এই টাকার মধ্যে সংসার চালানোটা আসলে অনেক কষ্টকর। তা আমি কিভাবে এই সব কিছু ম্যানেজ করি, তো সেটাই আমি এখন বলবো। প্রথমেই বলে রাখি আমাদের সংসারটা অনেক ছোট, আমরা হাজব্যান্ড ওয়াইফ, সেই সাথে ছোট একটা বাচ্চা আছে। তো আমাদের বাচ্চা কিন্তু এখন স্কুলে ভর্তি হয়নি, মাত্র 3 বছর বয়স। তার জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের বাচ্চার পড়াশোনার বাবদ আমাদের কোনো খরচই হয় না। এইদিকে মেয়ের বাবা মেয়েকে নিয়ে নামাজে যাচ্ছিল, তাই আমার কাছ থেকে তারা বিদায় নিচ্ছিল। তো মেয়ে তো তার বাবার সাথে মসজিদে যেতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। তো এইদিকে আমাদের মাসে যে বাজারটা লাগে, তার জন্য কিন্তু মোটামুটি আমরা একটা বাজেট করে রাখি পুরো মাসের জন্য। এটা যে সব সময় একরকম থাকে সেটা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু এটা কম বেশিও হয়, কারণ বাসায় যখন মেহমান আসে তখন তো অবভিয়াসলি এটা কম বেশি হতেই পারে, যেহেতু তখন লোক সংখ্যাও বেড়ে যায়। আর এখন কিন্তু আমাদের 3 জনের যে একটা খরচ থাকে সেই হিসাবটাই আমি বলছি। আপনারা দয়া করে নেগেটিভ ভাবে নিবেন না, ভালো না লাগলে ইগনোর করবেন, তবে বাজে মন্তব্য করবেন না। আমি শুধু এখানে আমার সংসারের খরচের হিসাবটাই শেয়ার করছি। তো আপনাদের এটা ভালো নাও লাগতে পারে, হয়তো বা এই খরচে আপনারা ভাবতেই পারেন না যে সংসারটা চালাবেন। সেই বিষয়েও আমি কিছু বলতে চাই না, কারণ এক একজনের লাইফ স্টাইল এক এক রকম। কেউ হয়তো বা চায় 2 দিনের জীবনে কষ্ট করার কি দরকার, বেশি বেশিই খাই। আবার অনেকে হয়তো চাইলেও সেটা করতে পারে না, কারণ তাদের ইনকামও খুবই সীমিত, আর তাদের সেই ইনকামের মধ্যেই কিন্তু সংসারটা চালাতে হয়। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের বেতন মোটামুটি অনেক ভালোই পাই, তারপরেও আমরা চেষ্টা করি কিভাবে 2টা টাকা সেভ করে একটু ভালোভাবে চলা যায়।
যত বেশিই থাকুক না কেন তারপরেও কিন্তু প্রতিটা মানুষেরই সেভিংস করাটা অনেক বেশি জরুরি, কারণ কখন কি বিপদে পড়ে সেটা তো বলা যায় না। তখন কিন্তু আপনার এই বিপদের দিনে এই সেভিংসটাই কাজে লাগবে। তার জন্য কিন্তু আমরা প্রতি মাসে একটা বাজেট করে রাখি। তো প্রথমে আসি শুকনো বাজারের জন্য। তো শুকনো বাজারগুলো আমাদের 1500 থেকে 1600 টাকার মধ্যেই হয়ে যায়, যেহেতু আমরা মানুষের সংখ্যা অনেকটাই কম, তার জন্য পরিমাণেও অনেকটাই কমই লাগে। তারপরে থাকছে কাঁচা বাজার। তো কাঁচা বাজারটা আমরা 1200 থেকে 1500 টাকার মধ্যেই রাখি, তো এটা কম বেশি হতে পারে। তারপরে থাকছে মাছ, মাংস, ডিম। তো এটা আমরা 2500 টাকার মধ্যেই কেনার চেষ্টা করি। তো এখানে গেল 5500 টাকার একটা হিসাব। তো আমি বলেছিলাম 5-6 হাজার টাকার মধ্যে কিভাবে মাসের বাজারটা করি। তো এখানে কিন্তু 6000 টাকা পড়তে এখনো 500 টাকা কম আছে। এই টাকার মধ্যে কিন্তু আমাদের চাউলের খরচটাও হয়ে যায়, কারণ গ্রাম থেকে আমরা সারা বছরের জন্য বেশি করে চাল কিনে রাখি, তাতে করে চাউলের খরচটাও আমাদের অনেক কম পড়ে। এখানে একটা হিসাব দেওয়া হয়নি তেলের হিসাবটা। তো তেলটা আমরা 5 লিটার করে কিনি, তো আমাদের কিন্তু প্রতি মাসে 2 লিটার মতো তেল যায়। এই গেল আমার মাসের বাজারের হিসাব। আর থাকলো কারেন্ট বিল, ওয়াইফাই বিল আর গ্যাস বিল। তো একটা সিলিন্ডার গ্যাস নিলে আমার 1 মাস 10 দিনের মতো চলে যায়। তারপর ওয়াইফাই বিল আমার 500 টাকা আর কারেন্ট বিল আমার 700-800 টাকা রিচার্জ করলেই হয়ে যায় পুরো মাস। তো শীতের সময় কিন্তু এই খরচটাও আবার কমে যায়, তখন 400-500 টাকা রিচার্জ করলেই হয়ে যায়। তো এখানে আমার গ্যাস, বিদ্যুৎ আর ওয়াইফাই সব কিছু মিলিয়ে 2500 টাকার মতো যায়। আর থাকছে বাজারের খরচ 6 থেকে 6.5 হাজারের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। বাজারের এই খরচটা কিন্তু মাঝে মাঝে আমার একটু কমও হয়, তারপরেও আমি এভারেজে এই খরচটাই ধরেছি। এখানে আমার সংসারের টোটাল খরচ দাঁড়ালো 9000-এর মতো। তো এরপরেও যারা এই হিসাবটা বিশ্বাস করবেন না, তারা ভাববেন যে এই টাকায় জীবনেও সম্ভব না। তো তাদের জন্য বলি, আসলে একটা মাছ যদি আপনারা কিনেন আর সেটা যদি আপনারা 2 বারেই খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আসলে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই মাছটা দিয়েই যদি আমি সারা মাস চালাই, তাহলে একবার ভেবে দেখুন তো এটা সম্ভব কি। তাই অযথা এসব নিয়ে বাজে মন্তব্য করবেন না। ভালো লাগলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি উত্তর দিয়ে দিব। তো এছাড়াও যদি আপনারা কোনো কিছু জানতে চান আমার থেকে বলতে পারেন, আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এইরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।